আমার চেতনা ইসলামিক, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে নাস্তিকরাও ছিল। আমি যখন জেলে গেলাম তখন আমাকে খ্রিস্টান ছেলেরা এসে আমাকে জড়ায় ধরে, এবং তাদেরও তো একটা বিলিফ আছে, এবং নাস্তিকদেরও এখানে আন্দোলন করেছে, তাদেরও একটা ভূমিকা আছে। বাট আপনি কোয়ান্টিফাইটা করবেন কিভাবে ডেমোক্রেটিক প্রসেস ছাড়া? কত পার্সেন্ট বাংলাদেশের মানুষ সোশ্যালিজমের উপর একটা বই পড়েছে? কত পার্সেন্ট মানুষ জানে সোশ্যালিজম কি? ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা শুনতে সুন্দর, বাট আসলে তো আপনারা আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছেন। ধর্মনিরপেক্ষতা আপনার আদর্শ, আপনার দর্শন আমার উপর চাপিয়ে দিয়ে। আজকে যাদের সামনে এসে যদি বলে আমার মনে হচ্ছে এটা নৈতিক তাই আমি করেছি, এটা বললে হবে? আইন তো হবে নৈতিকতার ভিত্তিতে, কিন্তু নৈতিকতাটা কি সেটা তো আমার ডিফাইন করতে হবে। হোয়াট কাইন্ড অফ মোরাল ফিলোসফি আর উই গোইং টু অ্যাসপায়ার টু বিকাম অ্যাজ আ কান্ট্রি? আমাদের যে লিগ্যাল সিস্টেম সেটাকে আদৌ এখনো ব্রিটিশটাই রাখবো কিনা, আমরা কি আমেরিকার দিকে শিফট করবো কিনা, বা অন্য কোনো ফিলোসফির দিকে শিফট করবো কিনা আইন ব্যবস্থা, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখান থেকে আমার প্রথম প্রশ্ন, এবং অনেকে এখানে বলছেন, এবং এখানে যে রিফর্মের প্রপোজাল দেওয়া আছে সেখানেও বলা হচ্ছে দি হাই আইডিয়ালস অফ 2024 মুভমেন্ট। জিনিসটা এরকম হয়ে গেল, ওই 71-এর চেতনা যেরকম হয়ে গেল, দ্য স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট ওই রকম একটা হয়ে যাচ্ছে আর কি। হাউ ক্যান ইউ পসিবলি কোয়ান্টিফাই যে আমাদের কার চেতনা কেন? ইটস এন আপরাইজিং। আমাদের মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ ভাইও বলেছেন এই চেতনার কথা, যে আগস্টের যে আপরাইজিং এর যে চেতনা। হাউ ডু ইউ কোয়ান্টিফাই ইট? একটা ডেমোক্রেটিক প্রসেস কিংবা কোনো জরিপ ছাড়া আপনি কোয়ান্টিফাই করলেন কিভাবে? আবু সাইদের আপনি যদি দেখেন তার চেতনা, তার ফেসবুক প্রোফাইল, ইটস ইসলামিক। আমি এখানে নেতৃত্ব দিয়েছি, আমার স্টুডেন্টরা শহীদ হয়েছে, আমার চেতনা ইসলামিক। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে নাস্তিকরাও ছিল। আমি যখন জেলে গেলাম তখন আমাকে খ্রিস্টান ছেলেরা এসে আমাকে জড়ায় ধরে, এবং তাদেরও তো একটা বিলিফ আছে, এবং নাস্তিকদেরও এখানে আন্দোলন করেছে, তাদেরও একটা ভূমিকা আছে। বাট আপনি কোয়ান্টিফাইটা করবেন কিভাবে ডেমোক্রেটিক প্রসেস ছাড়া? আপনারা যেভাবে বলে দিচ্ছেন ঢালাওভাবে যে 2024 এর চেতনা, হাউ ডু ইউ নো? So this is the problem with this proposal for reform. আমার চেতনার বহিঃপ্রকাশ একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হতে পারে সেটা, এবং এই সরকার যদি চায়, কারেন্ট যে ইন্টারিম গভর্নমেন্টের সরকার, সে কিভাবে আসলে জানে যে আমার আইডিয়ালস কি? আমার আইডিয়ালস ইসলাম, খুবই সিম্পল। এবং অন্য আইডিয়ালসও আমরা কথা বলতে পারি, বৈঠক করতে পারি, এটা জরিপ হোক। ওরা জরিপ না করে যদি তারা নিজেদের মতো আইডিয়ালস ঢুকায় দেয় তাহলে তো হবে না। মাই আইডিয়ালস ক্যান ভেরি মাচ ডিফার ফ্রম আদার পিপলস আইডিয়ালস। সো এখানে প্রথমে যে প্রিমেবলের ইয়েটা আছে সেখানে আমি একটু বিমত পোষণ করেছি। তারপরে এখানে একটা আরেকটা রিফরমেশনের কথা বলা আছে বা দেওয়া আছে, সেটা হচ্ছে সোশ্যালিজম। কত পার্সেন্ট বাংলাদেশের মানুষ সোশ্যালিজমের উপর একটা বই পড়েছে? কত পার্সেন্ট মানুষ জানে সোশ্যালিজম কি? কেউ কিন্তু এটার আইডিয়াই নাই সোশ্যালিজম কি। আমি বই পড়েছি, and this is also a problem যে একটা অনেকে লয়াররা একটা জেনারেলি কনস্টিটিউশন একটা কি ভূমিকা রাখে, বাট ইটস প্রাইমারিলি আ ফিলোসফিক্যাল টেক্সট। সোশ্যালিজম ইজ আ ফিলোসফি। সো আমরা কি আদৌ সোশ্যালিজম চাই কিনা, এবং সোশ্যালিজম সম্পর্কে আদৌ কেউ কিছু বুঝে কিনা, সেটাই এখনো কোয়ান্টিফাই করা নেই। আপনারা বলে দিচ্ছেন এটা স্পিরিট অফ 2024 বা 71-এর ইয়ে হচ্ছে সোশ্যালিজম। হু আর ডিসাইডিং দিস থিংস? এবার আসেন আর্টিকেল 2A। আর্টিকেল 2A তে এখানে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে ইসলাম স্টেট রিলিজন হবে ইসলাম, বাট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে ইনসাল্ট করা যাবে না। দ্যাট ইজ ভেরি গুড, বাট এখানে আমি মনে করি, আমার মত হচ্ছে যে আরেকটা প্রপোজালে ইনক্লুড করা উচিত অন্য ধর্মের কোনো ফিগারদেরকেও আমরা ইয়ে করবো না, ইনসাল্ট করবো না বা করা যাবে না। এটা দিস শুড অলসো বি ইনক্লুডেড। আবার এখানে আর্টিকেল 8-এ এখন বলা হচ্ছে, এটা একটা ভেরি প্রবলেম্যাটিক আর্টিকেল। এখানে অনেক কিছু ফিলোসফি দেওয়া আছে। সেকুলারিজম, এটা তো মানে সেকুলারিজম যে কত ভয়ঙ্কর একটা আইডিয়া, এটা কত ননসেন্সিক্যাল আইডিয়া, এটা নিয়ে আমি একটা লেকচার দিতে পারবো, যেটা আমি এখন দিব না। বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয়, যে ম্যাকিওর অ্যান্ড টেইলরের একটা বই আছে সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স, এখানে মানে বলা হচ্ছে যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা যে কোনো ধর্মে বিশ্বাসী তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায়। কারণ আমরা যারা সেকুলারিজমের আইডিয়ালস বিশ্বাস করি না, এন্ড কে মানে আদৌ আপনাকে আমার উপর সেকুলারিজম চাপিয়ে দিবেন? আমরা তো বিশ্বাস করি না সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা শুনতে সুন্দর, বাট আসলে তো আপনারা আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছেন। ধর্মনিরপেক্ষতা আপনার আদর্শ, আপনার দর্শন আমার উপর চাপিয়ে দিয়ে।
ধর্মনিরপেক্ষতা মানে মানে একটা আমাদের শুনতে ভালো লাগলে আসল অর্থ হচ্ছে যে কোনো ধর্মের ভ্যালু বা নৈতিকতার মানদণ্ড আপনি মানতেছেন না, আপনারটা আমার মানতে হচ্ছে। এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করা যাবে, এটা আমি এখন করব না। বাট আমরা যেহেতু সবাই এখানে যারা এসেছেন আমার পক্ষের যারা ভ্যালুজ রাখে, আমার বিপক্ষে রাখে, তারাও একমত, সেকুলারিজম থাকা যাবে না। সো আই থিঙ্ক এটা নিয়ে আমার আর বিস্তারিত আলোচনা দরকার নাই। কিন্তু এখানে যেমন বলা আছে ডেমোক্রেসির কথা, গণতন্ত্রের কথা, যে এই জন্যই আর কি যে শুধু আইনজীবী দিয়ে আসলে কনস্টিটিউশনের তার উচিত না, ফিলোসফার দরকার। গণতন্ত্র, হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ডু ইউ ওয়ান্ট? আমরা কি লিবারাল ডেমোক্রেসি চাই, ডাইরেক্ট ডেমোক্রেসি চাই, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি চাই? এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু কি ডেমোক্রেসি চায় সেটা নিয়ে তাদের একটা আইডিয়া আছে। যেটা আমি বুঝি, বাংলাদেশের জনগণ এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি চায়। এটার মানে কি? মানে হচ্ছে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন যে কেউ হতে পারবে না, যাদের মিনিমাম জ্ঞান আছে তারা হতে পারবে। এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি। আপনি একজন মানে রিক্সা চালককে বলেন এবং একটা ভ্যান চালককে বলেন, ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি চান আপনার রিপ্রেজেন্টেটিভ একটু শিক্ষিত হোক, তারা বলবে চাই। এই জন্য বাংলাদেশের মানুষ যারা মিনিমাম শিক্ষিত না তাদেরকে পার্লামেন্টে চায় না। তো এটা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি না, এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি। তো আমরা কি ডেমোক্রেসি চাই সেটা নিয়েও আমাদের আলোচনা করাটা খুবই জরুরি। এবং এগুলো না করে জাস্ট একটা ডেমোক্রেসি বলে দিলে ইটস নট এনাফ। আর্টিকেল 12 এর আপনারা প্রপোজাল দিয়েছেন যে ফান্ডামেন্টাল রাইটস অফ আদার্স এবং কি বলেছেন, রিলিজিয়াস ডাইভার্সিটি, এইগুলি বলেছেন। সো এখন আমার কথা হচ্ছে যে মানবতা, এই যে প্রিন্সিপলস অফ হিউম্যান রাইটস বলেছেন। হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান রাইটস? মানবাধিকার কি এবং মানবাধিকারের ডেফিনেশনটা কি? যে কেউ একটা মানবাধিকার আমার উপরে যে পশ্চিমাদের ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি মানবাধিকার যেটা ঢুকিয়ে দিবেন সেটাই কি মানবাধিকার? আমাদের এই পশ্চিমা মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। তো এইখানে আমাদের একটা বিষয় আমি আবার চলে যাচ্ছি যে আমাদের মানবাধিকার কি, আমাদের মূলনীতি কি, এগুলো সবগুলো ডিফাইন করতে হবে। এখানে একটা টার্ম ইউজ করেছেন, সেটা হচ্ছে মোরালিটি। নৈতিকতার মানদণ্ড কি বা নৈতিকতাটা কি আসলে, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেমন আর্টিকেল 41 এ আপনারা বলেছেন সাবজেক্ট টু ল, পাবলিক অর্ডার এন্ড মোরালিটি। আই হ্যাভ টু আস্ক ইউ, হোয়াট ডু ইউ মিন বাই মোরালিটি? নৈতিকতা কি? নৈতিকতার ডেফিনেশন কি? এটা কি আমার মনের ভিতরে একটা কিছু মনে হইলে নৈতিকতা? আজকে যাদের সামনে এসে যদি বলে আমার মনে হচ্ছে এটা নৈতিক তাই আমি করেছি, এটা বললে হবে? আইন তো হবে নৈতিকতার ভিত্তিতে, কিন্তু নৈতিকতাটা কি সেটা তো আমার ডিফাইন করতে হবে। হোয়াট কাইন্ড অফ মোরাল ফিলোসফি আর উই গোইং টু অ্যাসপায়ার টু বিকাম অ্যাজ আ কান্ট্রি, এটা এখানে ক্লিয়ার না। আমি ফাইনালি একটা কথা বলে শেষ করছি, এটা হচ্ছে ফাইনাল যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে আর্টিকেল 94 এর কথা এখানে বলা আছে যে রিলিজিয়াস কোড ফর পার্সোনাল ম্যাটার্স। ওয়াই পার্সোনাল ম্যাটার্স? ওয়াই অনলি পার্সোনাল ম্যাটার্স? আমার কি পাবলিক ম্যাটার্স নাই আমার ধর্মে? আমি কি তখন পাবলিকে গেলে আমি নাস্তিক হয়ে যাব আর প্রাইভেটে গেলে আস্তিক হয়ে যাব? এই ধরনের মেন্টাল ডিসোনেন্স সংবিধান থেকে এখন বের করার সময়, বা আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আপনি এটা রাখলে আমাকে এক্সপ্লেনেশন দেন, হোয়াট ইউ মিন বাই পার্সোনাল ম্যাটার্স ফর মুসলিম? হোয়াট অ্যাবাউট পাবলিক ম্যাটার্স? হোয়াট উইল আই ডু দেন? তো যাই হোক, এগুলি আমার ক্রিটিসিজম, বাট এখানে অনেক কিছুই আমার ভালো লেগেছে। বাঙালির ক্ষেত্রে বাংলাদেশি এটা ইনক্লুড করা, এটা আমি পজিটিভলি দেখছি। আর আমাদের যে লিগ্যাল সিস্টেম সেটাকে আদৌ এখনো ব্রিটিশটাই রাখবো কিনা, আমরা কি আমেরিকার দিকে শিফট করবো কিনা, বা অন্য কোনো ফিলসফির দিকে শিফট করবো কিনা আইন ব্যবস্থা, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বাট জাস্ট এইভাবে জাস্ট পশ্চিমাদেরকে মিরর করার থেকে আমাদের হয়তো বের হয়ে আসতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ।